আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ কোন পথে এবং বাংলাদেশের আগামী রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতি ও তার ভবিষ্যৎ কি, এই পুরো বিষয়টা নিয়ে সার্বিকভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের আজকের অতিথি। তিনি একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাধারণ সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মৌলভীবাজার থেকে, এবং সাথে সাথে তিনি একজন ক্রীড়া সংগঠকও বটে। তিনি হচ্ছেন আমাদের অতি পরিচিত শফিউল আলম চৌধুরী নাদেল। নাদেল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। রূপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করি। নাদেল ভাই, নাদির ভাই, আপনি আহ, আপনারই বোধহয় আপনি বোধহয় কোনো একটা শোতে বা কোনো একটা লেখায় বলেছেন যে আওয়ামী লীগ কর্মীদের সুরক্ষায় সময় নিচ্ছে। যখন নাকি আপনাদেরকে বারবার প্রশ্ন করা হয় আওয়ামী লীগ কি করছে, নেতারা কি করছে, আওয়ামী লীগের পরিকল্পনা কি, ওই পরিপ্রেক্ষিতে আপনি ফার্স্ট আপনার এই উক্তিটা দিয়ে আমি আসলে আমাদের বক্তব্যটা শুরু করতে চাই। আসলে বাংলাদেশে মানে আওয়ামী লীগের একটা এত বড় একটা রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু সবাই তাকিয়ে আছে আওয়ামী লীগকে কি করে। আমরা আবারও বুঝতে পেরেছি গত 8 মাসে 9 মাসে আওয়ামী লীগে বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের পক্ষের মানুষের আওয়ামী লীগের যে আস্থা, আওয়ামী লীগের প্রতি আস্থার যে জায়গাটা, সেই জায়গাটা এখনো অটল আছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে আপনি আওয়ামী লীগের অবস্থান নিয়ে আপনার আপনার মূল্যায়ন বা ব্যাখ্যাটা কি, আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনার দলকে? ধন্যবাদ। এটা বেশ কিছুদিন আগে একজন সংবাদকর্মী আমাকে এই প্রশ্নটা করেছিলেন। তো আমি তার উত্তরে এটাই বলেছিলাম, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, আহ, এই সংগঠনের ঐতিহাসিক যে জন্মলগ্ন, সেই জন্মলগ্ন থেকে এই দলটি বাঙালি জাতির জন্য একটার পর একটা ইতিহাস তৈরি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে। এই দলটি আজকে আহ, যেভাবে বিপর্যয়ের কথা বলা হচ্ছে এবং সারা দেশে নেতাকর্মীদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এবং এর পুরোটাই পরিকল্পিত, এর পরিপ্রেক্ষিতেই আমরা সময়টা নিচ্ছি। দেখুন, আমাদের নেতাকর্মীদেরকে সুরক্ষা দেয়াটা আহ, এই সংগঠনের দায়িত্বের মধ্যেই পড়ে। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় যে গৌরবোজ্জ্বল অধ্যায়, বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই দলটি এদেশের মানুষের স্বাধিকার থেকে স্বাধীনতা, ভোটাধিকার, সাধারণ মানুষকে তার জীবন মান উন্নয়ন করা প্রত্যেকটি কাজেই কিন্তু নেতৃত্ব দিয়েছে। এই আওয়ামী লীগ 71-এর পরাজিত শত্রু, 75-এর পরাজিত শত্রু, তাদেরকে আইনের আওতায় এনেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যারা সম্ভ্রম হারিয়েছিলেন, তাদের যে রক্তের ঋণ, কিছুটা হলেও আমরা সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করেছিলাম। যদিও আসলে এই আত্মত্যাগ, এই বলিদান, এই ঋণ কোনোভাবেই বাঙালি জাতি শোধ করতে পারবে না। কারণ দীর্ঘদিনের, শত শত বছর, হাজারো বছরের পরাধীনতার যে শৃঙ্খল, সেই শৃঙ্খলটা ভঙ্গ করার জন্য, সেই শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার জন্য যারা আত্মাহুতি দিয়েছিলেন, তাদের ঋণ তো আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। তো যাই হোক, আমার হয়তো কথাটা লম্বা হয়ে যাচ্ছে। দেখুন, এই যে জুলাই আগস্টের যে আন্দোলনটা, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের সভানেত্রী, তিনি যে কথাগুলো বারে বারেই মিডিয়ার সামনে নিয়ে এসেছিলেন, বলেছিলেন যে এটা, এই কোটা আন্দোলন আসলে শুধু কোটার আন্দোলন নয়। এই আন্দোলনটা হচ্ছে
বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা, বিদেশি অর্থায়নে এবং দেশের ভিতরে মির্জাফরের যে বংশধররা রয়েছে তারা পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করেছে। দেখুন, সেই সময় আহ, বিশেষ করে আজকে আমরা কোনোভাবেই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেক ক্ষেত্রেই মেইন স্ট্রিম যে আমাদের গণমাধ্যম রয়েছে, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া, তার চেয়েও কিন্তু প্রভাবশালী হয়ে যাচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন, আমি নাম উল্লেখ করেই বলছি, ফেসবুকে আপনি কোনো ভায়োলেন্সের ছবি যদি দেন, তারা কিন্তু সেটা তারা আপনার পোস্টটা তারা বাতিল করে দিবে, মুছে দিবে, আহ, সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নেবে। এবং সেটা অনেক সময় অনেক জায়গায় সেটা করে থাকে। কিন্তু বাংলাদেশের সেই জুলাই আগস্টে বিভীষিকাময় বিভিন্ন খণ্ডচিত্র বা আহ, তারা যে ছবিগুলো, তারা যেভাবে সহিংসতার খবরগুলো পরিবেশন করতে সহায়তা করেছে, আজকেও কিন্তু আপনি চাইলেও সেটা আর পারবেন না। এই যে আহ, শুধু এরাই নয়, বিভিন্নভাবে সেই আন্দোলনে যারা পরিকল্পনা করেছিল, শখ শখ সাজিয়েছিলেন, তারা আমাদের সামাজিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন কালচারাল সংগঠন, বিভিন্ন আহ, যারা সেলিব্রিটি, তাদের প্রত্যেককেই কোনোভাবে না কোনোভাবে ইনভলভ করেছিলেন। এবং আমাদের ব্যর্থতা ছিল এই জায়গায়, নেত্রী বলেছেন, আমরা বলেছি, কিন্তু সেটা আমরা মানুষের সামনে বা সাধারণ ছাত্রছাত্রী, মূলত যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা তো খুব স্বাভাবিকভাবেই তাদের বয়সে তারা যেটা করার তারা কিন্তু সেটাই করেছে। আমরা আমি গত 2 দিন আগেও একটি জায়গায় এই কথাটাই বলেছি, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনার চর্চা করেছি, যারা চর্চা করেছেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছি। আজকে যদি 20 বছর বা 25 বছর, 28 বছরের একজন তরুণ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, এই দায়টা কিন্তু আমাদের এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছি, কিন্তু নিশ্চয়ই কোনো একটা জায়গায় আমরা সেই তরুণদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বা মুক্তিযুদ্ধের যে একটি অসাম্প্রদায়িক, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, একটি জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে একটি সমাজ ব্যবস্থা, সেই কথাগুলো শুধু আওয়ামী লীগ নয়, আজকে মুক্তিযুদ্ধের পক্ষের যারা অন্যান্য শক্তি রয়েছেন বা বাম সংগঠন রয়েছে, এখানে সবারই ব্যর্থতা আছে। যেহেতু আমরা বড় স্টেক হোল্ডার এই ক্ষেত্রে, আমাদের বড় সংগঠন, আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের দায় অবশ্যই বেশি। আজকে আমরা শুধুমাত্র ষড়যন্ত্রের কথা বললেই আসলে বিষয়টাকে আমরা একতরফা ভাবে বিবেচনা করব। কারণ সেই সময়টায় বিভিন্ন স্কুলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, টেলিগ্রাম গ্রুপ করেছে, বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইনস্টাগ্রামে, হয়তো ইংরেজ মিডিয়াম ছাত্রছাত্রী বা বড় বড় শহরে বা ঢাকায় যারা থাকে, সেই সমস্ত বড় স্কুলগুলো যারা ছাত্রছাত্রী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদেরকে সংঘবদ্ধ করেছে। এবং নতুন করে তারা কিন্তু আবারও সেই কাজটাই করে যাচ্ছে। আপনি বিএনপি, জামাত, মৌলবাদী সকল সংগঠন এবং এই যে ইউনূস তার উপদেষ্টাদেরকে নিয়ে যে উপদেষ্টারা আবার পদত্যাগ করে এই নতুন দলটি করলো, এরা প্রত্যেকেই কিন্তু রসুনের গুঁড়া এক জায়গায়। আপনি দেখবেন আগামী নির্বাচন যদি হয় বা মুক্তিযুদ্ধের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, তারা কিন্তু একই কাতারে আছে। তো তাদের আদর্শিক আহ, তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো বিভ্রান্তি নেই এবং আদর্শিক অনৈক্য নেই। তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, এই জায়গাটায় তারা এক। ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে
তারা বাংলাদেশের সাধারণ মানুষের সামনে আসার চেষ্টা করছে। এই যে সমন্বয়ক বা তথাকথিত যে কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, দেখুন এদের প্রত্যেকের ট্র্যাক রেকর্ড, এরা কোনোভাবে না কোনোভাবে আহ, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, আহ, আমাদের পৃষ্ঠপোষকতা পেয়েছে। তারপরে তারা তাদের সময়ের প্রয়োজনে এবং তাদেরকে যখন তাদের সেই কুলস পরিবর্তন করার জন্য নৈপথ্য কুশীলব যারা ছিল, তারা যখন তাদেরকে বলেছে, সেই পরিকল্পনা সেই ছকটা সাজিয়েছে, তারা সামনে এসেছে এবং পরিকল্পিতভাবে, যেটা তিউনিসিয়ায় হয়েছে, মিশরে হয়েছে, লিবিয়ায় হয়েছে, ইরাকে হয়েছে, আমরা তো জানি নিকট অতীতে এই সমস্ত দেশে এই আন্দোলনগুলো হয়েছে, কিভাবে হয়েছে। আমরা জানি যে এখানে মানে অনেক বেশি অর্থ, এবং তারা তো সবসময় মুক্তিযুদ্ধের পর থেকে পরাজিত শক্তি কিন্তু সবসময় ইউনাইটেড, এটা আমরা দেখেছি। এবং তার সাথে অন টপ বহির্বিশ্বের অর্থায়ন, সবকিছু মিলে খুব সুন্দর একটা ব্লেন্ডিং হয়ে কুকিং হয়ে হয়েছে। আমার প্রশ্নটা ছিল, ওইখানটাতে গত 15 বছর 7 মাস টু বি এক্স্যাক্ট আপনাদের দল ক্ষমতায় ছিল। সেখানে যে বাচ্চাটার বয়স 1 বছর ছিল, তার বয়স আজকে 15 বছর। এভাবে যদি আমরা দেখি, এবং 2013-তে গণজাগরণ, শাহবাগ আন্দোলন হলো, যুদ্ধাপরাধীদের বিচার, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ জয়েন করলো সেই জায়গায়, বাচ্চা বড়। তারপরেও আওয়ামী লীগের একটা নেচার সবসময় দেখেছি, মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষকতা দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে আওয়ামী লীগ তার বন্ধু নির্বাচন করতে সবসময় ভুল করেছে। দেখুন, আমি একটা মিনিট সময় নিব। আমি হয়তো আপনি যে আমাকে প্রথমে প্রশ্ন করেছিলেন কেন সময় নিচ্ছি, আমি একটু বিশদ হুম, ব্যাখ্যার কারণে এই কথাগুলো বেশি বললাম। আমি হুম। 1 মিনিটে সেই উত্তরটা দিয়ে তারপর সেই আপনার এই উত্তরটা দেন, কথায় আসছি। তারপরে আমার এই এই যে উত্তরটাও তা, দিয়েন, এটা লিঙ্কড আর কি। এ- হ্যাঁ। যে এই যে পরিকল্পিতভাবে তারা যে পুলিশ হত্যা, মানুষকে আহ, প্ররোচিত করার জন্য ছাত্রছাত্রীদেরকে, কারণ আমাদের দেশে ছাত্র আন্দোলন বা ছাত্রছাত্রীরা সব সময় কিন্তু তারা অত্যন্ত সচেতন, এবং তারাই কিন্তু আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, গণজাগরণ মঞ্চ, প্রত্যেকটা জায়গায় এই ছাত্রছাত্রীদের সক্রিয় নেতৃত্ব ছিল, অংশগ্রহণ ছিল। এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা যখনই রাজপথে নেমেছে, এমন কোনো দাবি নেই যেটা আদায় না করে তারা ঘরে ফিরে যায়নি। হুম, এইবারও সেই দুর্বলতা বলেন বা সবলতা, যেভাবেই আমরা বলি না কেন, সেই জায়গাটায় তারা বেছে নিয়েছে এবং সেই ছাত্রদেরকেই তারা ব্যবহার করেছে। আমরা আমাদের ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা, এই জায়গায় আমরা আহ, আমাদের দেশের সেই আহ, ছাত্রছাত্রীদেরকে আমরা আসল জায়গায় তাদেরকে কোনটা সঠিক কোনটা ভুল বা কারা এর পেছনে, এই বিষয়গুলো আমরা তুলে ধরতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা অবশ্যই আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, রাষ্ট্রীয়ভাবে বলে সাংগঠনিকভাবে। বিশেষ করে ছাত্রলীগের যে আরো ভালো ভূমিকা বা আরো সংঘবদ্ধভাবে যে কাজগুলো, সেই জায়গায় নিশ্চয়ই আমাদের ব্যর্থতা ছিল। কারণ আমরা যদি আমাদের ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত না করি, দুর্বলতাগুলো চিহ্নিত না করি, তাহলে কিন্তু আমরা বারে বারেই হোঁচট খাবো, বারে বারেই আমাদের ভুল হবে। তো এই যে দেখুন, আমি দেশের বাইরে এখন আসতে বাধ্য হয়েছি, আমার উপরে 60টার উপরে আমি যতটা জেনেছি আহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এই যে নেত্রী বাইরে গেলেন, নেত্রীকে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদের হামলা এবং জঙ্গিবাদের যে এই সশস্ত্র তাদের যে আন্দোলনটা ছিল, এই কারণেই তো দেশের সেনাবাহিনী তার নিরাপত্তার স্বার্থে তাকে বাইরে দিয়ে দিল। এবং দেখুন, তারা সঙ্গে সঙ্গে সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের, একদম কেন্দ্রীয় থেকে তৃণমূল বা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বের উপরে তারা যে তথাকথিত মব জাস্টিস, এটা অক্সফোর্ড বা কেমব্রিজ কোনো ডিকশনারিতে এই শব্দটা আছে বলে আমি জানি না।
কারণ মব মানেই তো একটা অবৈধ ভায়োলেন্স। সমাবেশ, ভায়োলেন্স, যারা আনরুলি, যারা আইন কানুন মানে না, যারা আইন মানে না, যারা জঙ্গি, এরা জাস্টিস দিবে কিভাবে? বাদরের কাছে কি বিচার চাওয়া যায়? এই যে বাদরামিটা তারা যেটা করলো, তারা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মব সন্ত্রাস করে হত্যা শুরু করলো, নির্যাতন শুরু করলো, পুলিশ সদস্যদেরকে মেরে ফেললো, জ্বালিয়ে ফেললো। আমরা দেখলাম লাইট পোস্টে তাদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখলো। এই যে কতটা সহিংস হলে তারা এই কাজটা করতে পারে। তারা আততায়ী নিয়োগ করলো, ট্রেন লোক তাদের ছিল, বিভিন্ন দেশি বিদেশি এই আততায়ীরা স্নাইপার রাইফেল দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে তারা হত্যা করলো। এবং তারা, দেখুন, রেডিও স্টেশনে আক্রমণ করেছে, টেলিভিশন ভবনে আক্রমণ করেছে, ত্রাণ দুর্যোগ, মেট্রো রেলে আক্রমণ করেছে। এবং তথ্য সন্ত্রাস যে কি পরিমাণ, যে- আমরাই তো, আপনি আহ, আসলে এই যে হেফাজতের কথা বললেন, আমরা এদেরকে সবকিছুই তো দিয়েছি। তাদের আহ, সনদের স্বীকৃতি আমরা দেয়া হলো, তাদেরকে সরকারি চাকরিতে সুযোগ সুবিধা দেয়া হলো, তাদেরকে তাদের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেয়া হলো। এবং হাটহাজারী মাদ্রাসায় রেলওয়ের প্রায় 200 কোটি টাকার উপরের ভূ সম্পত্তি তাদেরকে সুবিধা করে দেয়া হলো। এই জায়গায় একটু বলতেই হয়, আহ, সম্ভবত 96 সালের দিকে আহমদ সোফার একটা সাক্ষাৎকার ব্রত রাইসির সঙ্গে ছিল। সেখানে নিশ্চয়ই সেটা অনেক চর্চিত, এই কারণে আমি তারপরেও বলছি। আহমদ সোফা বলেছিলেন যে আওয়ামী লীগ যখন হারে, বাংলাদেশটাই হেরে যায়। এবং তিনি কিছু ভবিষ্যৎবাণী সেখানে করেছিলেন। আমরা যখনই মনে করেছি যে আসলেই আওয়ামী লীগ যে কি চেয়েছিল, 15 বছরে দেশে একটা স্থিতিশীল সরকার থাকুক, উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতায় এই দেশের মানুষের আর্থসামাজিক অবস্থান পরিবর্তন হয়েছে। এই যে, যে ছেলেটির বয়স আজকে 15 বছর, 20 বছর, 25 বছর, সে তো শিক্ষাঙ্গনে সন্ত্রাস দেখেনি, শিবিরের রক্কাটা রাজনীতি দেখেনি, ছাত্র দলের গুলাগুলি দেখেনি, হল দখল দেখেনি, দিনের পর দিন সেশন জট দেখেনি, শিক্ষাঙ্গন বন্ধ তার সময়ে হয়নি। যে ছেলেটির বয়স আজকে 20 বছর, সে তার স্কুলে যাওয়ার পর থেকে দেখেছে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম সপ্তাহে কোটি কোটি বই, শেষ পর্যন্ত সম্ভবত 36 কোটির বই। তো এই বাচ্চাটি, এই ছাত্রটি মনে করেছিল হয়তো যে এটা বাংলাদেশে শুধু নয়, সব জায়গায় মনে হয় এটা হয়ে থাকে, এটাই যে স্বাভাবিক। এটাই খুব স্বাভাবিক বিষয়। এই সমস্ত জায়গায় আমাদের ভুল ছিল। এই যে সামাজিক যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগের এই যে আমরা তথ্য প্রবাহকে এত সহজ করে দিয়েছিলাম, এত সহজলভ্য করে দিয়েছিলাম, আমরা শুধু সেশন জট বন্ধ করার কথাই কেন আমরা বলবো? আমরা প্রতিটি জেলায় জেলায়, বড় বড় জেলায় আমরা আইটি পার্ক করেছি। আমরা জেলায় জেলায়, বড় বড় জেলাগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হয়েছে, মেডিকেল কলেজ করা হয়েছে। শিক্ষা, আপনার একদম মহিলা শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি, আমাদের সাধারণ মানুষের জন্য, আমরা তো বেশি ছাত্রছাত্রীদের আলোচনা করছি, সাধারণ মানুষের কথা আর যাচ্ছি না। শুধু এই যে টিসিবির কার্ড 1 কোটির বেশি, আপনার প্রায় 1.5 কোটির বেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, সমাজের পিছিয়ে পড়া তাদের জন্য যে ভাতার ব্যবস্থা করা। তো সোশ্যাল এই বেনিফিটস। জায়গায়, হ্যাঁ, সামাজিক অর্থনৈতিক যে আমব্রেলাটা ছিল, তো এই জায়গায় আপনার 1.5 কোটি আর 1 কোটি, 2.5 কোটি একটা পরিবারে যদি
চারজন করে মানুষ থাকে, তাহলে আপনি চিন্তা করুন, 2.5 × 4, প্রায় 10 কোটি মানুষ, আপনার 17 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা এই সামাজিক সেফটি নেটের আওতায় নিয়ে এসেছিলেন। বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে, অনেক আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা যোগাযোগ অবকাঠামো থেকে শুরু করে আমরা সাবমেরিন আনা, সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা, আমরা কৃত্রিম উপগ্রহ পাঠানো, কি হয়নি, সমুদ্র বিজয়, অনেক কিছুই আমরা করেছি। আমরা এই আলোচনাগুলো আমাদের সুশীল সমাজ, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমি তো আর তাদের নাপিত বলছি না, সুশীল, যদি আসলেই তারা সুশীল হন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এই যে ভালো কাজগুলো করেছে, হ্যাঁ, এই দীর্ঘ ক্ষমতায় থাকায় আমরা বেশ ভুলভ্রান্তি করেছি। আমি অনেক ভুল হয়তো করেছি, আমার দলের নেতা কর্মীরাও হয়তো ভুল করেছেন, সরকারের কৌশল নির্ধারণে হয়তো কিছু ভুল ছিল। মানুষ মাত্রই তো ভুল শুদ্ধ নিয়ে এগিয়ে যায়। পৃথিবীর কোন সরকার রয়েছে যে একদম খোদা প্রদত্ত সিদ্ধান্ত এবং এত সুচারুভাবে সবকিছু করতে পারে? আজকে আপনি কানাডায় যদি দেখেন, আমেরিকার কথা যদি বলেন, ইউরোপের যে কোনো জায়গায় কিছু না কিছু ভুল ভ্রান্তি, আহ, শ্রমিকের সঙ্গে সংঘাত, ব্যবসায়ীদের সঙ্গে সংঘাত, ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘাত, এগুলো তো থাকেই। আমরা এই যে আমাদের দেশের এই জ্ঞানপাপী মানুষরা আজকে যেভাবে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে নিয়ে গেলেন, আজকে তারা এই যে কোটা আন্দোলনটি তারা করলেন কোটার বিরুদ্ধে, আজকে জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের কোটায় কি তাদের আত্মীয় স্বজনের, তাদের কি চাকরি হচ্ছে না? তাহলে কোটার তো কোটার জায়গায় থাকলো, কিন্তু যারা এই আন্দোলনের জন্য এই কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করলো, তাদেরকে হত্যা করলো এবং তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর তুপের মুখে ফেলে দিল, নিশ্চয়ই আমরা এই অপরাধী, এই মির্জাফরদেরকে স্বরূপ আস্তে আস্তে তো উন্মোচিত হচ্ছে। তারা তো বলছে তারা কেন মেট্রো রেলে আগুন দিয়েছিল, কেন তারা সড়ক ভবনে আগুন দিয়েছিল। যারা 71-এ এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, মানুষকে হত্যা করেছিল, বিভিন্ন ভাবে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু এটা তো ইতিহাস, ঐতিহাসিকভাবে স্বীকৃত। রাজাকার, আলবদর, আলশমস কারা ছিল, কারা আমাদের বুদ্ধিজীবীদের, সূর্য সন্তানদের হত্যা করেছিল, ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল, কারা এদেশের মানুষের স্বাধীনতার সময় গাদ্দারি করেছিল, সেটা কিন্তু খুব পরিষ্কার। এবং 71-এ পরে 75-এ এসে যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো, তারাও কিন্তু প্রকাশ্যে বলেছে যে আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি। এভাবে এবার আমরা মধ্যখানের কথাগুলো বাদই দিলাম, এই যে জুলাই আগস্টে 2024-এ যারা এই আন্দোলনের পেছনে ছিল, তারা কিন্তু একে একে গণমাধ্যমের সামনে বিভিন্ন ভাবে কিন্তু বলেছে তারা পুলিশ হত্যা করেছে। এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু নয়, মেইন স্ট্রিম গণমাধ্যমেও তো এসেছে যে তারা কিভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তো এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয় ছিল? তো তারা এই পরিকল্পনার অংশ হিসাবেই তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, আক্রমণ করেছে। তাদের ভয় যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কোনো মুহূর্তে তারা যদি সংঘবদ্ধ হয়, তারা যদি রাস্তায় বের হয়, তাদের উপর তাদেরকে যদি হত্যা করা না হয়, তাদেরকে নির্যাতন করা না হয়, তাদের বাড়িঘর পুড়িয়ে না দেওয়া হয়, তাদেরকে হামলা মামলা যদি না দেওয়া হয়, তারা 1 সপ্তাহ টিকতে পারবে না। এই কারণেই তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই নির্যাতন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা, হত্যার চেষ্টা, মব সন্ত্রাস, এগুলো পরিকল্পিতভাবেই করেছে। এই কারণে আমরা সময়টা নিচ্ছি, কারণ আমাদের আন্দোলন সংগ্রামের জন্য আমরা নেতাকর্মীদেরকে বললেই রাস্তায় নেমে যাবে, নেমে যাওয়ার পরেই কি হবে?
নেমে যাওয়ার পরেই আক্রমণটা আরো বাড়বে। এমনিতেই আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলের মধ্যে রয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপরে ভুয়া মিথ্যা মামলা তাদের উপরে দেয়া হচ্ছে। তাদেরকে, তাদের পারিবারিক ভাবে, তাদেরকে সামাজিক ভাবে হেয় করা হচ্ছে। এই কারণেই আমরা সময়টা নিচ্ছি। দেখুন, আমি কিছুটা বলেছি যে আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল। বঙ্গবন্ধু আমাদের সামনে যে আদর্শটা রেখে দিয়েছেন, তিনি নিজেই বলেছেন যে আমি একজন মুসলমান এবং আমি একজন বাঙালি। এই বিষয়টা খুব পরিষ্কার। এবং আমরা স্বাধীনতার এত বছর হয়ে গেল, আমরা ধর্মনিরপেক্ষ শব্দটাকে এখনো যথাযথভাবে আমরা তুলে ধরতে পারলাম না। ধর্মনিরপেক্ষতার বিষয়টা আসলেই আমরা যেন একটু নিজেদেরকে গুটিয়ে নেই। আমরা কেন জানি একটু বিষয়টাকে আহ আমরা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। কেন যেন আমরা ধর্ম নিরপেক্ষতার বিষয়টা আসলে আমরা একটু ডিফেন্সিভ আমরা কথাবার্তা বলতে চাই। আমি মনে করি আদর্শিক এই জায়গাগুলো, বিশেষ করে মুক্তিযুদ্ধের আমাদের মূল যে চারটি স্তম্ভ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র। দেখুন, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বাঙালি জাতীয়তাবাদের বিষয়ে কখনোই আপোস করেননি, গণতন্ত্রের জন্য তো অবশ্যই করেননি, সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র। আজকে এই যে 8 থেকে 10 কোটি মানুষকে অর্থনৈতিক সামাজিক সেফটি নেটের আওতায় নিয়ে আসলেন একজন রাষ্ট্রনায়কের জীবদ্দশায়, এটা কি কম কথা? পৃথিবীর কতটা দেশ আছে যার জনসংখ্যা 8 থেকে 10 কোটি? কতগুলো রাষ্ট্রে? অনেক রাষ্ট্রই তো এত জনসংখ্যা নেই। আর বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মতো একটি দেশ, উন্নয়নশীল দেশ থেকে আজকে আমরা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছিলাম। আমাদের, হ্যাঁ, আমাকে স্বীকার করতেই হবে, অর্থনৈতিক খাতে, ব্যাংকিং খাতে আমাদের আরো যথেষ্ট সতর্ক হওয়ার উচিত ছিল। আমাদের সেই জায়গায় অবশ্যই আমাদের ঘাটতি রয়েছে। তো আমরা এই সময়টায় হয়তো অবকাঠামো বা উন্নয়ন, অনেক বিষয়ে আমরা যে সময়টা দিয়েছি, যে গুরুত্বটা দিয়েছি বা আমাদের প্রায়োরিটি তালিকায় ছিল, সবকিছু তো আর আমরা সমানভাবে হয়তো আমরা সেই প্রায়োরিটির তালিকায় নিয়ে আসতে পারিনি, বা সেই গুরুত্বটা হয়তো আমরা সেভাবে দেইনি। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের অর্থনৈতিক সামাজিক সকল সূচকে আমরা শুধু আমাদের দেশটা এগিয়ে যাচ্ছিল এমন নয়, এই সূচকগুলো তো আন্তর্জাতিক ভাবে, এগুলো তো বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগের প্রণীত কোনো সূচক নয়। আমরা শুধুমাত্র যে এগিয়ে যাওয়াটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় ছিল না, আমরা এই এশিয়ার মধ্যে বা দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক কিছুতেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। তো আজকে দেশের বাক স্বাধীনতা, ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষের নিরাপত্তার কথা, মহিলাদের যে তাদের এমপাওয়ারমেন্টের যে বিষয়টা রয়েছে, আজকে একজন ইউএনও কেন হিজাব মাথায় দিচ্ছেন না, সেই কারণে তার অফিস থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। রাষ্ট্র সেটা দেখছে, হজম করছে। একজন শিক্ষিকা মাথায় টিপ দিয়েছিলেন, একজন পুলিশ সদস্য তাকে এই নিয়ে হেনস্থা করেছিলেন, সেটার মামলা আবার নতুন করে হচ্ছে। আমরা এই দেশকে কি আফগানিস্তান বানাবো? পাকিস্তানেও তো, পাকিস্তানের যিনি পররাষ্ট্র উপমন্ত্রী আসলেন, তিনি তো বব কার্ড, তার মাথায় তো হিজাব ছিল না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মহিলা অফিসার তার সঙ্গে দেখা করলেন, আহ, অনেক কষ্টে মনে হয় তার মুখটা বের করে রেখেছিলেন, পারলে সেটাও নেকাবের নিচে ঢুকিয়ে ফেলতেন। তিনি হয়তো ওই পাকিস্তানি মহিলা হিজাব পড়েননি, আহ, ঘুমটা দেননি, সেই লজ্জায় হয়তো তিনি তার মুখটা আর ঢেকে রাখার সাহস পাননি। আজকে প্রতিনিয়ত
ছিনতাই, চুরি, রাহাজানি, চাঁদাবাজি, হত্যা, লুটপাট, ধর্ষণ, প্রতিদিন নতুন নতুন রেকর্ড প্রতি মাসেই এই সমস্ত ক্ষেত্রে আজকে হচ্ছে। তো এই আজকে আমরা বাংলাদেশে অতীতে আমরা দেখেছি সরকার গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্নভাবে হয়তো গণমাধ্যমে কিছু কিছু নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সরকার পরিবর্তন হতো, চর দখলের মতো আমাদের দেশে হয়েছে বিভিন্ন সময়ে, আমাদের সেটা লুকা ছাপার কোনো বিষয় নয়। টার্মিনাল দখল হতো, বা বিভিন্নভাবে বাণিজ্যিক বা নগদ কাঁচা পয়সা বা চাঁদার বিষয়গুলো যে যে জায়গায়, সেগুলো হাত বদল হতো। কিন্তু বাংলাদেশে এই প্রথমবার সরকারকে তারা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই হল দখলের মতো, টার্মিনাল দখলের মতো একের পর এক মিডিয়া হাউসগুলো দখল করা হলো। নাদের ভাই, ওই মিডিয়া প্রসঙ্গে আমি হাউস। পরে যাব। ওই প্রসঙ্গে আমি পরে যাব। আমাদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগকে আপনি বলেছেন যে যেহেতু এত হত্যা মামলা, হামলা, অত্যাচার, খুন এগুলো হচ্ছে, সেই জন্য আপনারা চাচ্ছেন আপনারা সংগঠিত হয়ে একটু সময় নিয়ে তারপরে এই সময়টা নিচ্ছেন কর্মী এবং নেতা কর্মীদের সেফটির জন্য, হুইচ ইজ ভ্যালিড। আমাদের প্রশ্ন, আমি আসলে প্রশ্নগুলো আমরা যে নির্বাচন করি, পাবলিক যেটা জানতে চায় আওয়ামী লীগের কাছে, বা যে অতিথি থাকবে যাকে রিপ্রেজেন্ট করে যা যা জানতে চায়, সে প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে করি, আমাদের অতিথিদেরকে করি। সেই প্রেক্ষাপটে আমাদের কাছে একটা প্রশ্ন প্রায়ই আসে, সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ, আপনি যে পুরা বিষয়টা বললেন যে উন্নয়নের কথা যদি বলেন, সামাজিক, অর্থনৈতিক, আম, রাস্তাঘাট সমস্ত কিছু উন্নয়ন হয়েছে, এটা তো নিঃসন্দেহে, তথ্য প্রযুক্তি, কিন্তু ঘাটতিটা আসলে কোথায় ছিল? একটা সমাজ গঠনে বিশাল বড় ঘাটতি ছিল নাদেল ভাই। যতটা ওয়াজ মাহফিল হয়েছে সে আন্দাজে কিন্তু সংস্কৃতি বিকাশ হয়নি, এটা আমরা দেখেছি। তো ওই অবস্থায় কোনো না কোনো জায়গায় তো আসলে ভীষণভাবে ফেল করে গেছে, এবং গেছে বলেই আওয়ামী লীগের 5ই আগস্টের পরে এরকম ভাবে মনে হচ্ছে যেন ধস নেমে গেছে। অনেক নেতাকর্মীরা, বিশেষ করে প্রথম টায়ারের নেতারা অনেকেই দেশের বাইরে। এই এই দেশের বাইরের বিষয়টা নিয়ে একটু খুবই প্রশ্ন যেটা আমরা শুনতে পাই যে নেতারা সবাই চলে গেছেন, কর্মীদের ফেলে গেছেন। এবং সম্প্রতিও প্রথম আলোতে এসছে নেতারা বিলাসী আয়েসী জীবনযাপন করছেন বিদেশে, কর্মীরা খেতে পাচ্ছে না। আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? এই যে আপনাদের আয়েশি জীবন নিয়ে লেখালেখি হচ্ছে, একটা স্পেকুলেশন আছে সবাই খুব আয়েশি আছেন, নেতারা কষ্ট, কর্মীরা কষ্টে আছে, কিছু বলবেন? দেখুন, প্রথম আলো উম, তারা তো তাদের একটা পরিকল্পনার অংশ হিসেবেই তারা এই কাজগুলো, এই ফরমায়েশি রিপোর্টগুলো, প্রতিবেদনগুলো তারা প্রকাশ করে থাকেন। তারা ধারাবাহিকভাবে শুরু করেছিলেন আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি, চরিত্রহরণ, কিন্তু খুব বেশি দূর এগুলোর তাদের সুযোগ হয়নি তাদেরকে। উম, তারা বন্ধ করে দিয়েছেন, মানে তারা নতুন করে আর কত কল্পনা, তো আর খুব বেশি করা যায় না, মানে ধরেন তিলকে তাল করা যায়, কিন্তু একদম হাওয়া থেকে পাওয়া এইরকম আর কতটুকু তারা করবে। উম, তারপরে দেখুন, এই যে সংবাদটি তারা ছাপিয়েছেন, এই জায়গায় আহ, আজকে আমার উপরে 60টি মামলা হয়েছে, বা মনে করেন 20টি থাকুক, যার উপরে 10টি থাকুক, আজকে যদি এই নিশ্চয়তা থাকতো যে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেলে আমি তো সন্ত্রাসী না, জঙ্গি না, আমি চোর ডাকাত না, আমি অপরাধী না, আমি রাজনীতি করেছি, রাজনীতি করতে গিয়ে আমার উপরে নির্যাতন হতে পারে, মামলা হতে পারে, খুব স্বাভাবিকভাবেই, কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের এক পা জেলে এক পা বাইরে থাকে। আমরা ফুলের মালা, জুতার মালাটাও কিন্তু পাশাপাশি দেখেই অভ্যস্ত। ভৎসনাও আমরা শুনি, শুভেচ্ছাও আমরা শুনি, এটা খুব অভ্যস্ত। আজকে যদি এই নিশ্চয়তা থাকতো যে গ্রেফতার হলে পরে আদালতে নিলে আমি বিচারিক সুবিধা পাবো, আদালতে নিলে পরে আমাকে শারীরিক ভাবে কেউ নির্যাতন করবে না, এই নিশ্চয়তাটা কি আছে? এবং দেখুন,
জনপ্রতিনিধিরা যারা ছিলেন বা এলাকায় যারা জনপ্রিয় নেতা ছিলেন, যারা কর্মীদেরকে আহ, আস্থায় নেন, নেতা কর্মীরা যার ডাকে সাড়া দেয়, এই ধরনের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, এমনকি ইউনিয়ন চেয়ারম্যান, তাদেরকেও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আওয়ামী লীগের যারা চেয়ারম্যান তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা হচ্ছে। আহ, তারপরে আপনি দেখুন এমপিদেরকে বাড়ি ঘরে আক্রমণ করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আহ, তাদেরকে মব সন্ত্রাস করে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই অবস্থায় দেশে থাকার কোনো সুযোগ আছে কি? নিশ্চয়ই। আপনি আপনার আহ, প্রাণের রক্ষার জন্য তো মানুষকে একটা কার্যকরী ব্যবস্থা নিতে হয়, সেটা তো মানে এ, না নেওয়াটাই হলো বোকামি। এই জায়গায় আহ, আমার মতো আরো হাজার হাজার নেতা কর্মীকে এইভাবে তারা নির্যাতনের মধ্যে ঠেলে দিয়েছে। তো আপনি বা অন্য যারা আমরা দেশের বাইরে এসেছি, আমাদের তো কেউ কি 1% আমাদেরকে এই নিশ্চয়তা দিতে পারবে না আপনি জেলে থাকুন, আপনাকে পুলিশ গ্রেফতার করবে, আপনার উপর কোনো মব সন্ত্রাস হবে না, আপনাকে কারাগারে বা আপনাকে আদালতে বিচারিক সুবিধা দেওয়া হবে? ঠিক আছে, আমি বেইল পাই না পাই সেটা তো আদালতের এখতিয়ার, কিন্তু বিচারিক সুবিধাটা পাবো, আমার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে, বা আমাকে চোরের মতো আজকে এই যে জাতীয় নেতাদেরকে তাদের হাতে হাত করা দেয়া হচ্ছে, এবং অনেকের হাত পিচমুড়া করে তাদের হাত করা দিয়ে নিয়ে যাচ্ছে, যারা দিনের পর দিন এদেশের মানুষের জন্য রাজনীতি করেছে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেছে। শুধু আওয়ামী লীগের নেতা নয়, আওয়ামী লীগের শরিক জোটের নেতাদের সঙ্গেও এই আচরণটা করা হয়েছে। এই আচরণ কি অতীতে বাংলাদেশে কখনো হয়েছে? আমরা তো এই নতুন নতুন নির্যাতন এবং এই যে রাষ্ট্রের সন্ত্রাস রাজনীতিবিদদের উপরে আমরা সেগুলো দেখছি। এবং আজকে শুধু কি রাজনীতিবিদদের উপরে, আজকে টোটাল শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে। কারণ পরীক্ষার হলে আপনারা দেখেছেন এই আহ, অনেক সংবাদ মাধ্যম তো ভয়ে সংবাদ পরিবেশন করতে পারে না, যে প্রথম আলোর কথা বললেন, তাদের সামনে তো জিয়াফত হয়েছে, তাদেরকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে যেতে হয়েছে, যেতে কিন্তু হয়েছে। সবাইকে রক্ষার জন্য কি সেনাবাহিনী যাচ্ছে? নিশ্চয়ই না। 32 ভেঙে ফেললো। আর হ্যাঁ, 32 তো নম্বর ভেঙে গুড়িয়ে দিল। দেখুন, বঙ্গবন্ধু তো অবশ্যই অপরাধী, এই দেশকে স্বাধীন করেছেন, এই পরাধীন জাতিকে, এই জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন, তিনি সেই অপরাধ করেছেন। তিনি তার পরিবার নিয়ে রক্ত দিয়েছেন, তার তিনি তো মৃত্যুবরণ একবার করেননি, তাকে আমরা বারে বারেই তাকে আঘাত করছি। এবং এই যে বিকৃত শোক, এই হুম। 71-এর 75-এর পরাজিত শত্রুদের, এটা তারা অব্যাহত রাখবে। এই পাকিস্তানিদের বীজ যতদিন বাংলাদেশে থাকবে, তাদের এই বিকৃত মন মানসিকতা থেকে তারা বের হয়ে আসতে পারবে না। কি দুর্ভাগ্য এই জাতির, যে পিনাকি আর ইলিয়াসের মতো ডি ক্লাস কিছু লোকের কথায় এই দেশের মানুষ নাচে, ঘৃণা হয়, যারা এই ধরনের কুলাঙ্গারদের কথায় রাস্তায় নামে, যারা এই ধরনের কুলাঙ্গারদের কথায়, যাদের শিক্ষা, সামাজিকতা, রাজনীতি সবকিছু ছুঁড়ে ফেলে দেয়। আমরা ঘৃণা জানাই সেই সমস্ত শিক্ষকদের প্রতি, যারা রাস্তায় নেমেছিলেন পেট্রোডলারের কারণে, যাদের কান্নাকাটি আমরা দেখেছিলাম। আজকে তারা কিছু বলেন না কেন? যে নারীবাদীরা, যে মেয়েদের জন্য, মায়েদের জন্য, কন্যাদের জন্য বঙ্গবন্ধু কন্যা কি করেননি, তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। নারীর ক্ষমতায়ন এই শব্দটিকে যিনি অভিধানে রাখেননি, যিনি প্রয়োগ করেছিলেন এবং প্রায়োগিকভাবে তিনি তাদের সেই স্বীকৃতি, সেই সম্মানটা তিনি দিয়েছিলেন। আজকে বাংলাদেশে নারীদের কি অবস্থা! আমরা নারীবাদীদেরকেও তো কথা বলতে দেখছি না, কোনো প্রতিবাদ আমরা দেখি না। সাংস্কৃতিক ভাবে অবশ্যই আমরা বিগত বছরগুলোতে
আমাদের দেশে যে ওয়াজ গুলো হয়, ওয়াজ মানে কি? নসিহত, ধর্মীয় ব্যাখ্যা, তফসির, এগুলা যতটা না ওয়াজ, তার চেয়ে বেশি ছিল সরকারের বিরোধিতা করা, নারী মুক্তির পথে অন্তরায় তৈরি করা, এই দেশের মানুষকে গুমরার দিকে নিয়ে যাওয়া। এবং আমরা যে নাটক, গান, কবিতা, আমরা জাতীয় দিবসগুলোতে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা বা আয়োজনগুলো হতো, সেই জায়গাগুলো অনেকাংশেই ওয়াজ দখল করে নিয়েছিল। কেন করে নিয়েছিল? সেটাও রাজনৈতিক কারণে। একটা রাজনৈতিক শূন্যতা নিশ্চয়ই ছিল, যেই রাজনৈতিক শূন্যতার কারণেই আজকে আজকের এই বাংলাদেশ এই অবস্থায় এসেছে। আমি বারে বারেই বলছি যে অবশ্যই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা এই দায়গুলো কোনোভাবেই আমরা এড়াতে পারি না। এটা শুধু আওয়ামী লীগ নয়, এদেশের আরো অনেক বিবেকবান মানুষও কিন্তু এই দায় কোনোভাবেই এড়াতে পারেন না। অবশ্যই আওয়ামী লীগের দায়টা বেশি, আমাদেরকে বারে বারেই বলতে হয় আমরা ক্ষমতায় ছিলাম, কিন্তু সামাজিক ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যারা বিভিন্ন ভাবে সমাজে অগ্রসর ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের কোথাও না কোথাও অবশ্যই ভুল ছিল। এবং আমাদের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপের সুযোগটাই, সেই শূন্যস্থানটা তারা এই বিকলাঙ্গ মন মানসিকতা দিয়ে তারা পূরণ করেছে। এটাই আমাদের বড় ব্যর্থতা, এবং আগামী দিনের বড় চ্যালেঞ্জ হবে এই জায়গা থেকে বাংলাদেশের মানুষের মন মানসিকতাকে ফিরিয়ে আনা। এবং সেই কাজটা যদি আমরা করতে না পারি, আমাদেরকে জঙ্গিবাদ এবং মৌলবাদের সেই কালো থাবা থেকে বের হয়ে আসাটা খুব কঠিন। ধন্যবাদ লাদেল ভাই। এই প্রসঙ্গে একটা একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমি ভারতীয় গণমাধ্যমেও এরকম সংবাদ দেখেছি এবং দেশে তো আছেই, আম, যে 15 বছর যে যে রাজনীতির নেতা নেতৃস্থানীয় যারা ছিলেন, দে হ্যাভ ফেইল্ড। এটার জন্য দায়ী করছে যারা আওয়ামী লীগ সরকারে বিগত সরকারের নেতৃস্থানীয় অবস্থায় ছিলেন। তাদের মানে বিশেষ বিশেষ কিছু নাম বারবার আসে, আমি আমার সত্যি সে নাম আমি বলতে চাই না, আপনি জানেন কাদের কথা আসে। এই যে নেতৃস্থানীয় মানুষদের, এবং ভারতীয় গণমাধ্যমও বলেছে যে এদেরকে সরিয়ে দিয়ে তৃণমূল থেকে বা মিড লেভেল থেকে নেতা নিয়ে আসতে হবে এবং অতি দ্রুত, এবং দলকে সংগঠিত করে তবেই শুধু আওয়ামী লীগের ফেরা সম্ভব, বা আওয়ামী লীগ ফিরতে পারবে, খুব ভালোভাবে ফিরতে পারবে। এই ব্যাপারে আপনি কি বলেন, আপনার স্ট্যান্ডটা কি? আমাদের বড় সংগঠন, এই সংগঠন দীর্ঘদিন ক্ষমতায় ছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় কিছু সুবিধাবাদী মানুষ অবশ্যই আমাদের সঙ্গে মিশেছিল, আমাদের সঙ্গে তারা যেভাবেই হোক সুবিধা নিয়েছে, দলের সুবিধা নিয়েছে, রাষ্ট্রের সুবিধা নিয়েছে। এবং এই দলে যে পরিমাণ ত্যাগী নেতাকর্মী রয়েছে, যে পরিমাণ, বিশেষ করে আমাদের তৃণমূলের যে নেতাকর্মীরা, সেই জায়গায় কিছু কিছু নেতৃবৃন্দ রয়েছেন যাদের নাম নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্ন থাকাটা আহ, খুব অস্বাভাবিক, বা আহ, এগুলো একদম যে প্রতিহিংসামূলক বা প্রপাগান্ডা, আমি সেটাও বলছি না। কিন্তু সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা তো খুবই নগণ্য, খুবই নগণ্য। তো আপনি নেগেটিভ যে নেগেটিভ গুলো, সেগুলোকে সামনে নিয়ে আসবেন। আজকে আপনি চিন্তা করুন, ঢাকায় যারা মিছিল দিচ্ছে তারা কতটা বীর পুরুষ, তাদের সাহসটা কতটুকু, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মধ্যে থেকে লেখালেখি করছেন তাদের সাহসটা কতটুকু, তারা প্রাণের ভয়কে উপেক্ষা করে আজকে রাস্তায় নামছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করছেন।
এই দেশকে মৌলবাদের খপ্পর থেকে বের করার সাহসী উচ্চারণ করছেন। এবং মিছিলের সংখ্যা তো দিনে দিনেই বাড়ছে, এবং মিছিল হওয়ার পরেই সারা দেশে আক্রমণ, নির্যাতন, হামলা, মামলা কিন্তু বেড়েই যাচ্ছে। এবং তারা সেই নির্যাতনও বাড়াচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু তারা দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। যেখানে জামাতে ইসলামী ভোর রাত্রে মিছিল দিত, তাদেরকে টাকা পয়সা বিভিন্ন ভাবে অর্থায়ন, বিভিন্ন ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করত, তারপরেও তাদেরকে সেভাবে নামানো যায়নি। কিন্তু আওয়ামী লীগ তো আসলেই এমন একটা সংগঠন যার শিকড় অনেক গভীরে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যে দলটি ধারণ করে, সেই দলকে কতটা নির্যাতন করবে, কতটা অত্যাচার করবে, কতজন কর্মীকে হত্যা করবে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু একটা রাস্তা তৈরি হয়েই যায়। সেই রাস্তা আওয়ামী লীগের নেতা কর্মীরা তৈরি করবে। আমাদের হতাশ হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই। আমিও নেই না, আপনিও নেন না, যারা এখন আছে তারাও নিচ্ছে না। একটা জাতিকে কখনোই পেছনের দিকে ঠেলে নেওয়া যায় না। একটা জাতিকে কখনোই টুটি চেপে হত্যা করা যায় না। তারা হয়তো সাময়িক সময়ের জন্য, এই দস্যুরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তাদেরকে বাইরে যেতেই হবে। বাংলাদেশ নিশ্চয়ই আরেকটি প্রক্সি যুদ্ধের দিকে যাবে না। বাংলাদেশের সেনাবাহিনী, আমি মনে করি, যে যাই বলুন না কেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা গড়ে উঠেছে। তারা নিশ্চয়ই রাষ্ট্রের অখণ্ডতা, এই রাষ্ট্রকে, রাষ্ট্রের মানচিত্র যাতে পরিবর্তন না হয়, সার্বভৌমত্ব যাতে নষ্ট না হয়, এমন কাজ তারা নিশ্চয়ই করবে না। সেটা শান্তিরক্ষী বাহিনীতে যোগদানের প্রলোভন থাকুক আর না থাকুক। ট্রাম্প প্রশাসন শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থায়ন বন্ধ করেনি, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতেও অর্থায়ন কিন্তু বন্ধ করেছে। আমাদেরকে নিজেদের শক্তি, সামর্থ্য, নিজেদের বাউন্ডারি, নিজেদের সীমানা, নিজেদের অস্তিত্ব, নিজেদের পরিবার, নিজেদের ব্যক্তিত্ব, প্রাতিষ্ঠানিক ঐতিহ্য, নিজেদেরকেই আমাদের ধরে রাখতে হবে। কারো দয়া ধর্মের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, আমাদের কোনো লাভ হবে না। দয়া ধর্ম, আমি এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি বললেন, মানে আপনার কথাতে যতটুকু বুঝতে পারলাম, কারণ এটা কিন্তু মানে ভীষণ ভাবে মানে মানুষ জানতে চায় যে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কিনা, আওয়ামী লীগের আম, মাঠে নামার, রাজনীতির মাঠে নামার স্ট্র্যাটেজিটা কি হবে, সময়টা কেন নিচ্ছে, সময় কি বেশি দেরি হয়ে যাচ্ছে না কম। কিন্তু আপনি যেটা বললেন, আর অ্যাট দ্য সেম টাইম যে অনেক নেতারা বাইরে চলে গেছে, সেটা আমিও মনে করি যে কতজন আর বাইরে গেছে, কতজনের বাইরে যাওয়ার সুযোগ ছিল। খুব অল্প সংখ্যকই গেছেন হয়তো, বেশিরভাগই দেশে আছে, হয়তো লুকিয়ে আছে প্রাণের ভয়ে, পরিবারের নিরাপত্তার ভয়ে। একজন আমাকে বলেছিল যে আমাকে ধরে নিয়ে যাবে, এটাতে আমি কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে যে আমার পরিবারকে যে হেনস্থা করবে, আমার ইয়াং বোনটাকে যে হেনস্থা করবে, সেটার সেটার যে কনসিকুয়েন্সেস, আমাকে মেরে ফেলুক কিন্তু আমার যে পরিবার যে আমার জন্য সাফারিংসটা হচ্ছে, সেটার যে কষ্ট, সেটা তো আমি নিতে পারছি না। এরকম তো আছে কিন্তু। লোপা, এক মিনিট, এই এই কাজগুলো কিন্তু তারা পরিকল্পিত ভাবে করেছে। তারা করছে। জানে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে হলে, আওয়ামী লীগকে রাস্তায় নামতে দিতে না হলে কি কি করতে হবে। সেই হিটলারি বুদ্ধি এই ইউনুস, এই সুদি ইউনুসের, এই প্রতিহিংসা পরায়ণ বৃদ্ধের অবশ্যই আছে। এবং মির্জাফরের যে একদম সর্বশেষ চরিত্রটি, আমরা তার মধ্য দিয়েই কিন্তু ফুটে উঠতে দেখছি। আদিল ভাই, রাজনীতির প্রসঙ্গে, কারণ সামনে একটা নির্বাচন, তো এই গভর্নমেন্ট দিতে চায় না, তারা ক্ষমতায় থাকতে চায়, এবং তার সাথে যে জঙ্গি গোষ্ঠী আছে তারাও তাকে রাখতে চায়, কারণ তারা জানে নির্বাচন দিলে বাংলাদেশের মানুষ এই জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট করবে না। কিন্তু
আমাদের, আমরা চাচ্ছি, আমাদের বাংলাদেশের মানুষ চাচ্ছে একটা নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার আসুক, একটা আমাদের দেশটা গণতান্ত্রিক ধারায় আম, চলুক, আমাদের সংবিধান যেটা পারমিট করে সেভাবে আমরা চলি। এখন নির্বাচন নিয়ে যে টালবাহানা করছে বারবার, এবং সাথে সাথে তারা প্রথমে রব উঠেছিল, ছাত্রলীগকে নিবন্ধন বাতিল করে দিল, নিষিদ্ধ ঘোষণা করলো। আওয়ামী লীগকেও চেয়েছিল, দেশি বিদেশি বিভিন্ন চাপে তারা পারেনি, বিশেষ করে বিদেশি চাপে, যে তারা বিদেশিরা বলছে ইনক্লুসিভ নির্বাচন চায়, ইনক্লুসিভ বাংলাদেশ চায়। সেই জায়গায় দাঁড়িয়ে আম এখন এরকম একটা শোনা যায় যে আওয়ামী লীগ, এবং এখন যেহেতু মাঠে আছে বিএনপি এবং অন্যান্য বাম ধারার যেসব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষে আছে, এই সবাই মিলে কি একটা, এবং অনেক ইসলামিক দলও আছে যারা মডারেট সুফিজমে বিলিভ করে বাংলাদেশের ধারায়, সবাই মিলে কি একটা ঐক্য করে আম, একটা নির্বাচনের জন্য একটা যুথবদ্ধ হয়ে কোনো আন্দোলন বা কোনো কিছুর করার কথা কি আওয়ামী লীগ বা আপনারা ভাবছেন? জনসাধারণও জানতে চাই, এই প্রশ্নটা তাদের মনে আছে। দেখুন, আমরা এই অবৈধ ইউনূস সরকারের কাছে কোনো কিছুই প্রত্যাশা করি না, এবং আমরা তাদের কাছে কোনো দাবি করে কোনো আহ, আসলে কিছু আদায় করা যাবে ফলপ্রসূভাবে, সেটাও আমরা বিশ্বাস করি না। দেখুন, আওয়ামী লীগ আহ, তার নেতৃত্ব, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার বিষয়ে দলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীর সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। জানি। তিনি আওয়ামী লীগকে যেভাবে পরিচালিত করবেন, এখানে কোন সুশীলরা হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ কি শেখ হাসিনা এককভাবে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, আমাদের দলীয় স্বার্থে, জাতীয় স্বার্থে, আমাদের সংগঠনের ঐক্যের স্বার্থে তিনি যে সিদ্ধান্ত নিবেন, তিনি সংগঠনকে যেভাবে সাজাবেন, তিনি যে সিদ্ধান্ত নিবেন, তার সঙ্গে দ্বিমত করে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। আর যাই করে থাকুক, আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছি আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে খণ্ড বিখণ্ড করা হয়েছিল। 80-র দশকের কথা জানি আমরা। তারপরে রাজ্জাক সাহেব দলের অনেক বড় নেতা ছিলেন, মুক্তিযুদ্ধের অনেক বড় তিনি সিপাহ সালার ছিলেন, কিন্তু আওয়ামী লীগ সেই 91 নির্বাচনে কিন্তু খুব অল্প ভোটের ব্যবধানে যে আসনগুলোতে হেরে গেল, সেই কারণে কিন্তু আমরা ক্ষমতায় যেতে ব্যর্থ হলাম। তারপরে দেখুন, আমি একদম তথাকথিত সেই 111-এর সেনা সমর্থিত সরকারের সময়, সেই সময় বা তার আগে থেকেই বিভিন্ন ভাবেই -2 যে ফর্মুলাটা ছিল, বা আওয়ামী লীগের নেতৃত্বে নতুন নতুন মুখ নিয়ে আসার যে তাদের যে তৎপরতা ছিল, সেটা কিন্তু একদম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবং দেখুন, বিএনপি কোনোভাবেই বেগম জিয়ার নেতৃত্বের বাইরে, বা তাদের যে ধারাবাহিকতা তার বাইরে কিন্তু যাবে না। এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার বাইরে নেতৃত্বের চিন্তা ভাবনা করার কোনো সুযোগ কিন্তু নেই। শুধু এটা বাংলাদেশে নয়, আপনি ভারতবর্ষ অনেক বড় রাষ্ট্র, হ্যাঁ, সেখানেও কিন্তু গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস যেতে পারেনি। আপনি আহ নেপালের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, আমাদের এই সাবকন্টিনেন্টে সেটা কিন্তু হয়নি। যেভাবে হয়নি আপনার কেনেডি পরিবারের, আমরা যদি আমেরিকার দিকে দেখি, আমরা জর্জ বুশের তারা কি আসেননি পিতা পুত্র? জাস্টিন ট্রুডোর বাবা পিয়ারে জাস্টিন ট্রুডোর, তারপরে সঙ্গে কানাডায় আমরা দেখেছি। তারপরে আপনার আমেরিকার যদি আরো 2-3টা উদাহরণ আমরা দেই, আপনার ইয়ের কথা, ওবামা, সরি, ক্লিন্টন ছিলেন, হিলারি কি চেষ্টা করেননি? তো এটা এক এক জায়গার আহ, তার সংগঠনের স্বার্থে সংগঠন যেভাবে যাকে নেতৃত্বে নিয়ে আসবে, যে কৌশল নির্ধারণ করবে, সেটা দিয়েই এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি যে ইউনূস সরকারের এই অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নির্বাচন তো দূরের কথা, একটি মোটামুটি মানের নির্বাচনও এই প্রতিহিংসা পরায়ণ, এই সুৎখোরের অধীনে সম্ভব নয়। দেখুন, আমি তো বলেছি আমি তো বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক, আমি মুসলমান, আমি বাঙালি।
ধর্মের দিক দিয়ে একজন সুদখোর, সে তো সুদের একটা ইন্ডাস্ট্রি। সামাজিক যে সুরক্ষা বা সামাজিক ব্যবসার কথা বলে, এই গ্রামীণ ফোন কি আওয়ামী লীগ দেয় নাই? আওয়ামী লীগের কাউকে কি তার 1 টাকা চাঁদা দিতে হয়েছিল? আজকে ক্লিন্টন ফাউন্ডেশনে যে মিলিয়ন মিলিয়ন ডলার বিভিন্ন পত্রিকায় তার নাম ছাপানোর জন্য তার স্বার্থে যে অর্থ, সেটা কোথার থেকে আসে? এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা তাকে গ্রামীণ ফোনের অনুমতি দেওয়ার কারণেই তো আজকে আমরা যে ফোনগুলো সিমগুলো ব্যবহার করছি, বাতাসটা সেই ফ্রিকোয়েন্সি, সেই রেলওয়ের সুযোগ সুবিধার পুরোটাই তো সে তার পকেটে দিচ্ছে। গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণের কোন মানুষটি সেই অর্থের নাগাল পাচ্ছেন? পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জন এভাবে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তার মতো একটা লোভী মানুষ যে একটা ব্যাংকের এমডি পদের জন্য লোভ সামলাতে পারলো না, এবং তার ইতিহাসে দেখুন প্রত্যেকটা জায়গায় তাকে যতক্ষণ না গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হচ্ছে, সে বের হয়নি। তো এখান থেকে তাকে যখন ধাক্কা ভালোভাবে দেয়া হবে, তখনই কিন্তু সে বের হবে, এর আগে সে বের হবে না। তার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এটা ধরে নিয়েই আমরা আলোচনা এগিয়ে নিতে পারি। আওয়ামী লীগ নির্বাচন করবে, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার যে সংগঠন, এই আদর্শের সঙ্গে যারা মিল রেখে আগামী দিনে চলার প্রত্যয় ব্যক্ত করবেন, এবং এদেশের মানুষ ভোট দিবে কি দিবে না, এদেশের সাধারণ মানুষ তারা সেটা নির্ধারণ করবে। তারা এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিবে না অন্যদিকে এগিয়ে নিবে, সেটা এদেশের মানুষ নির্ধারণ করবে। আজকে এই যে তথাকথিত যারা সরকারে এসেছেন, তারা তো অবৈধ, তাদের তো কোনো ম্যান্ডেট নেই। একটা, তারা তথাকথিত বিপ্লবের কথা বলেছেন, তারা আজকে একদম প্রাইমারি স্কুলের শিক্ষকের সঙ্গে যে হেনস্থা তারা করে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে যেটা করেছেন, কলেজের প্রিন্সিপালের সঙ্গে যেটা করেছেন, আপনি প্রশাসনিক ক্ষেত্রে ইউএনের সঙ্গে যেটা হচ্ছে, সচিবালয়ে সচিব উপসচিব থেকে সচিব পর্যন্ত আজকে এদের মব সন্ত্রাসের কারণে ভয়ে ততস্থ। আজকে স্বরাষ্ট্র সচিব হচ্ছেন হিজবুত তাহরিরকে বাংলাদেশে যে জন্ম দিয়েছিল, তাকে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে। এই আন্দোলন যদি আসলেই সত্যিকার অর্থে ছাত্রদের আন্দোলন হতো, তাহলে সব জেল থেকে জঙ্গিদেরকে কেন বের করে দেয়া হলো? আরো তো চুর ডাকাত ছিল, হ্যাঁ, অনেক চুর ডাকাতকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সব বেছে বেছে জঙ্গিদেরকে কেন বের করে দেয়া হলো? আজকে এই যে জাতিসংঘের মহাসচিবকে আবার নোবেল পুরস্কারের লোভ দেখিয়ে এখানে আনা হলো, নাটক করা হলো, মাথায় কিস্তি টুপি দিল। এই যে ইউনূস সাহেব টুপি দিলেন, গুনে গুনে হাতের আঙ্গুলে যে 10টা আঙ্গুল আছে, সে বলতে পারবে 10 দিন তার মাথায় টুপি উঠেছে? নামাজও তো সে শুদ্ধ করে যে পড়তে পারে, তার প্রমাণ যদি সে আজকে দিতে পারে, তাহলে আমরা ধরে নিব যে মৌলানা সাহেবরা আজকে সুদের বিরুদ্ধে বক্তব্য দিতেন, তারা কিন্তু তাদের বক্তব্যটা পাল্টিয়ে ফেলেছেন। এই তো বাংলাদেশের ওয়াজ। শীতের সময় যে ওয়াজ, গরমের সময় সেই ওয়াজ চলে না। গরমের সময় যে ওয়াজ, শীতের সময় সেই ওয়াজ চলে না। আমি মনে করি যে আমরা মুসলমান হিসাবে একজন যে সুদের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তার চারিত্রিক বা তার পরিণতি, তার ধর্মীয় যে শাস্তি কি হতে পারে, এবং এই মানুষটির চেহারা যে কতটা জঘন্য এবং সে কতটা হিংস্র, সে যদি এইবার অবৈধভাবে ক্ষমতা দখল না করত এবং এখানে না আসতো, তার সম্পর্কে কারোই কিন্তু ধারণাটা স্পষ্ট হতো না। অনেকেই মনে করতেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যা বলেছেন সেগুলো সঠিক বলেননি। কিন্তু আজকে এই বাঙালি জাতি অক্ষরে অক্ষরে, শুধু কি আওয়ামী লীগ, শুধু কি সংখ্যালঘু সম্প্রদায়, শুধু কি মহিলা, এদেশের কোন মানুষ আজকে নিরাপদ বোধ করছেন? কোন মানুষ? গুটি কয়েক এই 71 এবং 75-এর সেই পরাজিত জঙ্গিরা এবং কতিপয়
আসলে বুদ্ধি প্রতিবন্ধী মানুষ ছাড়া আজকে এদেশের প্রত্যেকটা মানুষ আজকে বিপদগ্রস্ত। প্রত্যেকটা মানুষ আজকে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখি যে ইভ টিজিং করে, অন্যা কেন পড়া হলো না, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে যে জনসমক্ষে হেনস্থা করে, তাকে কিছু মানুষ ফুলের মালা দিয়ে, পবিত্র কোরআন শরীফ তার হাতে দিয়ে, তাকে জেল থেকে, কারাগার থেকে বলতে গেলে জোর করে বের বের করে নিয়ে আসেন। আজকে ইসলামকে, পবিত্র কোরআন শরীফকে তারা কোন জায়গায় নিয়ে এসেছে? যারা ইসলামকে হেফাজত করার কথা বলেন, আল্লাহ স্বয়ং তিনি বলেছেন তিনি ইসলামের রক্ষক, ইসলামের হেফাজত করবেন, কোরআনের হেফাজত করবেন। নিশ্চয়ই আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা আজকে ধর্মকে অবমাননা করছেন, পবিত্র কোরআন শরীফকে তাদের হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, তাদের পরিণতি, এই সুদখোরদের পরিণতি খুব ভালো কিছু হবে না। ধন্যবাদ নাদিল ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতটুকুন বুঝলাম যে হ্যাঁ, অবশ্যই, কারণ ওনারাও নির্বাচন, আসলে ওনারাও ক্ষমতা ছাড়বেন না, নির্বাচন দেবেন না। নিশ্চয়ই অন্য কোনো একটা পন্থা প্রকৃতিগতভাবেই আসবে। আমরা তো ভালোটাই আশা করি। আহ, নিশ্চয়ই বাঙালি জাতির তো আসলে আমরা ফাইটার। আমরা সবসময় আন্দোলন সংগ্রাম করেছি, জিতে গেছি। এবং সবচাইতে যেটা আশার বিষয় সেটা হচ্ছে গত 8-9 মাসে ওনারা কিন্তু অনেক কিছু চেষ্টা করেছেন। ওনারা সংবিধান বদলে ফেলার এখনো প্রক্রিয়ার মধ্যে আছেন। জয় বাংলা বলা যাবে না, বঙ্গবন্ধুকে বিতর্কিত করা, আমাদের শহীদ তাজউদ্দিন সহ সমস্ত জাতীয় নেতাদেরকে বিতর্কিত করা, অনেক অনেক কিছু করেছেন, কিন্তু কোনো কিছুই কিন্তু তারা ফাইনালি এস্টাবলিশ করতে পারেন নাই। আহ সামাজিকভাবে একটা প্রতিবাদ আসছে, এবং জাতীয় সঙ্গীত কোনটা তারা বাদ দিয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে এখনো বুঝে গেছে যে বাঙালি জাতি আসলে এসব মেনে নেবে না। একটা আন্দোলন তারা প্রহসনের মাধ্যমে তারা আন্দোলন করে তারা এরকম একটা কিছু ঘটিয়ে ফেলেছে। ওই জায়গাটায় তারা সাকসেসফুল ছিল, মানুষ ফুলড হয়েছে, কিন্তু এখন আর মানুষ বুঝে গেছে। আমরা আশা করব, কারণ আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল যে এখন আমি প্রায়ই এটা বলি যে সবাই বলতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ছিনতাই করে নিয়ে গেছে। তো গত 9 মাসে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সুযোগ ছিল মুক্তিযুদ্ধটাকে নিজেকে ওন করা, আসলে তারা ওন করতে পারেন নাই। আর আমাদের মতো যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদেরকে আমরা বুঝে গেছি যে আসলে আওয়ামী লীগকে আমাদের চাই, কারণ আওয়ামী লীগ থাকলে মুক্তিযুদ্ধের কথা, সংবিধান, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ, আমাদের 30 লাখ শহীদ এবং আমাদের 2.5 লাখ 3 লাখ মা বোনের ইজ্জত, সমস্ত কিছুই আমাদের এত ত্যাগের পরে এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি, বঙ্গবন্ধুর হাত ধরে যার যে রাষ্ট্রটির জন্ম হয়েছিল, সে রাষ্ট্রটি টিকে থাকবে। সেটার জন্য আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আসলে দাঁড়াতে হবে, ইউনাইটেড হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাদিল ভাই, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আমরা নিশ্চয়ই আবারও কথা বলবো। আশা করি তখন একটু ভালো কিছু আমরা আলোচনা করতে পারবো, এইটুকুন আশা করি। আপনি ভালো থাকবেন নাদিল ভাই। দৃষ্টিকোণ 71-এর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই, আপনি সময় দিয়েছেন। আপনাকে এবং যে দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিটি, এই আজকে যে পরিবেশটি রয়েছে তার থেকে উত্তরণ হোক, সাধারণ মানুষের হাসি ফিরে আসুক, সেটাই আমরা সকলে প্রত্যাশা করি। জয় বাংলা। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। আম, আমরা আবারও আপনাদের সামনে অন্য কোনো অতিথিকে নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার পরিবারের প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, এবং চলুন আমরা দেশকে ভালোবাসি। আপনাদের শুভকামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।